ভোর সকালে মির্জা বাড়ির আঙ্গিনায় জড়ো হয়েছে গ্রামবাসী। তালগাছের উপর থেকে সমান তালে শব্দ করে যাচ্ছে কাকগুলো। উঠোন জুড়ে মানুষ গিজগিজ করছে। কায়নাত মায়ের ঘরের বিছানায় বসে আছে আজগর চৌধুরীর পাশে। চৌধুরী বাড়ি থেকে হাসান, নাজনীন ও আজগর চৌধুরী এসেছেন। খবরখানা পুরো 10 গ্রামে ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে। আজগর চৌধুরী তুহিনের মৃত্যু সংবাদের থেকে বেশি অবাক হয়েছেন অর্ণকে মির্জা বাড়ি দেখে। অর্ণ এই মুহূর্তে কায়নাতের ঠিক পেছনে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। কাঠের 2 চেয়ারে হাসান ও নাজনীন। ঘর জুড়ে নীরবতা বিরাজমান। সেই কাকভরে চাচির চিৎকার শুনে বাইরে যেতেই এমন একটা দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল কায়নাত। প্রথমত কাল রাতের ওই ঘটনা, তারপর আবার মৃত লাশ। কায়নাতের শরীর দুর্বল, জ্বরে শরীর কাঁপছে। বুকের ভেতরে এখনও ভয়। অর্ণ আর চোখে কায়নাতকে দেখে আজগর চৌধুরীকে উদ্দেশ্য করে শুধোয়, আপনারা বের হন দাদা, বের হব আমরা একটু পর। নিঃশব্দে সবাই ঘরের বাইরে চলে যায়। অর্ণ কায়নাতের জামা কাপড়ের ব্যাগ থেকে বোরকা বের করে ওর গায়ে জড়িয়ে দেয়। হিজাব কোনোরকম বেঁধে সবকিছু ব্যাগে ভরে কায়নাতের হাত ধরে বের হয় ঘর থেকে। হাতের ব্যাগ হাসান ভাইয়ের হাতে দিয়ে দাঁড়ায় বাড়ির উঠোনে। পুলিশ এসেছিল, লাশ নিয়ে গেছেন তারা। খোঁজ খবর নিয়ে জানা গেছে তুহিন বখাটেদের সাথে মিশে নেশা পানিতে মত্ত ছিল। কি করে হয়েছে সেটা এখনও অজানা। উঠোনে উষা বেগম গড়াগড়ি করে চিৎকার করে কাঁদছেন। এই সময়ে কায়নাতের চলে যাওয়া মোটেও শোভা পায় না। কিন্তু তারও মন মানসিকতা ভালো নয়, কি করেই বা থাকবে। ঢাকা থেকে সুরঞ্জনার পরিবার এসেছেন। আজগর চৌধুরী সবাইকে বলে বের হলেন বাড়ি থেকে। নাজনীন বড় একটা অটো ডাকল। পেছনে অর্ণ বসে পাশে কায়নাতকে পাশে বসাল। সামনেই দাদা আর হাসান, ড্রাইভারের সাথে নাজনীন। গাড়িতে আর কোনো কথা হলো না, কিংবা আজগর চৌধুরী কায়নাত বা অর্ণকে কিছু জিজ্ঞেস করলেন না। কায়নাতের অবস্থা দেখে বলার মতো কিছু মুখেই আসছিল না, বলবেন কি করে। চৌধুরী বাড়ি ফিরতেই কায়নাতরা গাড়ি থেকে নেমে দাঁড়াল। বাড়ির ভেতর থেকে অনেক অচেনা মানুষের কণ্ঠস্বর ভেসে আসছে। আজগর চৌধুরী গলা পরিষ্কার করে বললেন, অর্ণ ভেতরে যাও, আমি কায়নাতকে নিয়ে আসছি। অর্ণ চোখ ছোট ছোট করে দাদার দিকে তাকাল। কায়নাতের এক হাত ধরে বলল, আপনি ভেতরে যান, আমি ওকে নিয়ে আসছি। আশ্চর্য হলেন আজগর চৌধুরী। হাসান ও নাজনীন ভেতরে চলে গেছে। আজগর চৌধুরী বললেন, যা বলছি সেটা করো, ওর সাথে আমার কথা আছে। ওর সাথে আপনার আবার কিসের কথা? বেয়াদবি করছো এখন। কায়নাতের হাঁটু ভেঙে আসছে বারে বারে। শরীর চলছে না, মুখে কথা নেই, চোখে স্থিরতা নেই। অর্ণ সময় নষ্ট না করে কায়নাতকে পাজাকোলে তুলে নিল। সাথে সাথে হুহু করে ডুকরে উঠল মেয়েটা। বুকের ভেতরে কি যেন চাপ দিয়ে বসে আছে। কয়েক ঘন্টার মধ্যে কত কিছু ঘটে গেল। আজগর চৌধুরী বিস্ময় চোখ বড় করে ফেললেন। কায়নাত কাঁদছে কেন, আর অর্ণই বা কায়নাতকে কোলে তুলে নিল কেন? অর্ণ সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। ড্রয়িং রুম ভর্তি মানুষ গিজগিজ করছে। আতিয়া বেগম অর্ণ এবং অর্ণর কোলে কায়নাতকে দেখে বিচলিত হয়ে এগিয়ে এলেন। অনেক আত্মীয় পা বাড়ালেন তাদের নিকট। অর্ণ এত মানুষ দেখে বিরক্তবোধ করল। আতিয়া বেগম কায়নাতকে এমন করে কাঁদতে দেখে বললেন, কিরে ভাইও এভাবে কাঁদছে কেন? কি হয়েছে ওর? অর্ণ সিঁড়ির দিকে পা বাড়িয়ে বলল, দাদি একটু পরে এসে কথা বলছি। কায়নাতের ঘরে না গিয়ে সে নিজের ঘরে গেল। বিছানায় কায়নাতকে নামিয়ে দিয়ে ফ্যান ছেড়ে পাওয়ার কমিয়ে দিয়ে কায়নাতের কাছে এগিয়ে এলো। মাথার হিজাব, বোরকা খুলে টিস্যু এগিয়ে দিয়ে বলল, কান্না থামাও। কায়নাত দুর্বল হাতে টিস্যু নিয়ে নাক মুছল। ডান হাত দিয়ে বুকে হাত রেখে বলল, ব্যথা করছে, বুকে ব্যথা করছে। গাল বেয়ে গড়াচ্ছে চোখের পানি। কেমন যন্ত্রণায় ছটফট করছে মেয়েটা। অর্ণ শান্ত চোখে কায়নাতকে দেখে দীর্ঘশ্বাস ফেলল। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে থাকো কিছুক্ষণ। কায়নাত ঘন ঘন মাথা নাড়িয়ে বলে, আমি উনাকে ভাই মনে করতাম, এমন নোংরা কাজ উনি কি করে করতে পারল? দরজায় খটখট শব্দ হল। অর্ণ পিছু ঘুরে দরজার দিকে তাকিয়ে কায়নাতকে বলল, স্টপ ক্রাইং। অর্ণ দরজা খুলে দিতেই রাহেলা বানুর সাথে দেখা হল। মহিলা চোখ মুখ কঠিন করে হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করলেন। কায়নাত চোখে পানি নিয়েই মাথা তুলে তাকালো রাহেলা বানুর দিকে। মহিলার চোখ মুখ ভীষণ কঠিন। এই মেয়ে আদব কায়দা নেই? মুরুব্বিদের যে সালাম কালাম দিতে হয় জানো না? চমকে উঠল কায়নাত। নিজের উপস্থিতি বুঝতেই সে হিমশিম খাচ্ছিল। সেখানে অচেনা এক মহিলাকে ঘরে দেখে সে বিস্মিত চোখে অর্ণর দিকে তাকাল।
মহিলা ফের ধমকে বললেন, বাড়ির বউ হইয়া এই সময়ে বাপের বাড়ি গেছিলা কেন? জানো না শ্বশুর বাড়ির মানুষ জোনাইব? অর্ণ চোয়াল শক্ত করে রাহেলা বানুর সামনে এসে দাঁড়াল। চোখ ছোট ছোট করে বলল, বড় দাদি আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। রাহেলা বানু মোটেও বিব্রত হলেন না, উল্টো বললেন, তুই এত গোছানো একটা পোলা হইয়া এই মাইয়ারে বিয়া করতে গেলি কেন অর্ণ? মাইয়ার অভাব আছিল? জি, ওর অভাব ছিল বলেই ওকে বিয়ে করেছি। আমার বউ কোথায় যাবে, কি করবে না করবে সব আমার ব্যাপার। আমি হাসবেন্ড হয়ে যদি ওকে পারমিশন দেই তাহলে আমাদের মাঝে কথা বলার আপনি কে? কোন সাহসেই বা আমার বউয়ের সাথে ঝাড়ি দিয়ে কথা বলছেন? আত্মীয়দের আমার বউকে দিয়ে কাজ কি? আর আপনি বা এত হাইপার হচ্ছেন কেন? অপমানে চোয়াল শক্ত হল রাহেলা বানুর। তিনি দাঁত কটমট করে বললেন, 2 দিন বিয়া কইরাই বউয়ের গোলাম হইয়া গেছস? বাড়ির নিয়ম কানুন সম্পর্কে কোনো ধারণা আছে তোর? কিসের নিয়ম? অর্ণ থামল, বুক টানটান করে সোজা হয়ে দাঁড়িয়ে বুকে দুহাত ভাঁজ করে বলল, বেশ, আমিও দেখি আমার বউকে এই ঘর থেকে কে বের করে। নিয়ম কানুন শেখাচ্ছেন আমাকে? ঠিক আছে, পালন করুন এখন আপনার নিয়ম। অর্ণ তুই আমারে অপমান করতাছস? গলা উঁচু কইরা? আমি মোটেও গলা তুলে কথা বলিনি বড় দাদি। রাগে শরীর কাঁপছে রাহেলা বানুর। তিনি আর চোখে কায়নাতকে দেখে ফুসফুস করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। অর্ণ ঘরের দরজা লাগিয়ে বিছানায় এসে বসল। গায়ের ঘামে ভেজা শার্ট খুলে বিছানায় শুয়ে পড়ল চোখ বন্ধ করে। কায়নাত অর্ণর দিকে তাকিয়ে হেঁচকি তুলল। শুকনো ঢোক গিলে বলল, উনি কে ছিল? বেশ কিছুক্ষণ পার হওয়ার পরও অর্ণ উত্তর করল না। কিছুক্ষণ পর চোখের পাতা খুলে কায়নাতের চোখে চোখ রেখে বলল, দাদার বড় বোন উনি। উনার আশেপাশে কখনো যাবে না তুমি মনে থাকবে? কায়নাত মাথা নাড়ায়, তাহলে উনি এত চিৎকার করছিলেন কেন আমার উপর? এত কিছুর দিকে তোমার নজর দিতে হবে না, ঘুমাও এখন। বলেই অর্ণ ভালো করে শুলো বিছানায়। বালিশে মাথা দিয়ে চোখ বন্ধ করল। কায়নাত বিছানা থেকে নেমে ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিয়ে আবার বিছানায় এসে অর্ণর পাশে শুয়ে পড়ল, দুজনের গায়ে পাল্টা কাঁথা দিয়ে। জোহরের আজান দিচ্ছে। কায়নাতের গায়ে একটুও শক্তি নেই, তাই আজ নামাজ কাজা করতেই হল। বাড়ির কেউ আর তাদের ডাকতে এলো না। এলিপসেস। গধূলি বিকেল যেন এক নিঃশব্দ কবিতা। আকাশের বুকে রঙের হালকা তুলির টান, সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে ঝুঁকে পড়ছে। চারপাশে এক ধরনের অদ্ভুত নীরবতা নেমে এসেছে, যেন প্রকৃতি নিজেই থমকে গেছে এই ক্ষণিক জাদুর মায়াজালে। আকাশটা তখন আগুনে রঙের মতো, কমলা, হলুদ আর হালকা বেগুনি রঙের মিশ্রণে এক অপার্থিব সৌন্দর্য তৈরি করেছে। পাখিরা একে একে ফিরছে নীরে, ডানার শব্দ ছুঁয়ে যাচ্ছে মন। গাছের পাতার ফাঁকে ফাঁকে ঢুকে পড়ছে শেষ রশ্মির আলতো আলো, আর চারপাশে ছড়িয়ে পড়ছে এক মায়াবী আবেশ। হাওয়াটা একটু ঠান্ডা, অথচ মৃদু গরমের ছোঁয়া নিয়ে আসে দিনের ক্লান্তি। কোথাও দূরে ভেসে আসছে কারো বাঁশির সুর, হয়তো কোনো রাখালের, কিংবা কোনো নিঃসঙ্গ আত্মার হাহাকার। এই সময়টাতে পৃথিবীটা অন্যরকম লাগে। চেনা মানুষ অচেনা মনে হয়, অচেনা অনুভূতি গাঁথা হয় চেনা মনে। এই সময়েই হয়তো কারো মন হঠাৎ করে ডুব দেয় কোনো পুরনো স্মৃতিতে, কিংবা কোনো না বলা কথার ভারে ভারাক্রান্ত হয়ে উঠে বুক। গধূলি বিকেল, এ যেন এক অদ্ভুত আবেগের নাম। একটু ভালোবাসা, একটু বিরহ, একটু শান্তি আর অনেকখানি না পাওয়ার আকুলতা। চৌধুরী বাড়ির বাগানে বসে আছেন অন্যর কিছু আত্মীয়। কেউ সম্পর্কে ফুপি হন, কেউ চাচি, কিংবা বোন। কায়নাতকে নিয়েই তাদের মধ্যে মিটিং চলছে। দুপুর বেলা যখন অর্ণ কায়নাতকে কোলে করে নিয়ে যাচ্ছিল তখন অনেকেই ফিসফিস করেছে। আতিয়া বেগমের কথায় সবাই চুপ করে গিয়েছিল। আশেপাশে অনেক মানুষ থাকে যারা স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক দেখতে পারে না। কায়নাত আর অর্ণর ক্ষেত্রেও কিছুটা এমনই হয়েছে। বাড়ির ভেতরে রাতের রান্নার কাজ চলছে। আজ বাগানে রান্না করা হবে। গ্যাসের চুলায় এত মানুষের রান্না করা সম্ভব নয়। আতিয়া বেগম রেখা বেগমের সাথে রান্নার বিষয় নিয়ে কথা বলে বাড়ি থেকে বের হলেন বাগানের উদ্দেশ্যে। সদর দরজার বাইরে আজগর চৌধুরী এক আত্মীয়র সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। আতিয়া বেগম আসতেই আজগর চৌধুরী বললেন, বাবু তো চলে এসেছে, রান্নার কি খবর? আতিয়া বেগম মাথা নেড়ে বললেন, সব গুছিয়ে রাখা হয়েছে, তোমার সাথে আমার কথা আছে একটু। বলো গিন্নি। কায়নাত আর অর্ণকে নিয়ে তোমার বংশের মানুষের এত মাথা ব্যথা কেন? মেয়েটার চোখ মুখ দেখে বুঝতে পারছ না ওর শরীর ভালো নেই? তোমার বোন অর্ণর ঘরে গিয়ে চিৎকার চেঁচামেচি করেছে জানো তুমি? আমি তো কিছু জানি না।
আপা আবার ওর ঘরে গিয়েছিল কেন? কেন আবার জানো না? আজগর চৌধুরী ভীষণ বিরক্ত হলেন বোনের কাজে। রাহেলা বানু সব কিছুতেই এমন বাড়াবাড়ি করে থাকেন। তবে এখন যেটা করছেন সেটা একদমই বেমানান। দুজন কিছুক্ষণ কথা বলে নিজেদের কাজে ব্যস্ত হলেন। একটু পরেই সন্ধ্যার আজান দিবে। ধরণীর আলো প্রায় ডুবি ডুবি ভাব। দুপুর দিকে কায়নাত আর অর্ণ ঘুমিয়েছিল ক্লান্ত শরীর নিয়ে। বাইরে নিচ থেকে হইচই শুনে পিটপিট করে চোখ খুলল কায়নাত। অর্ণর শরীরের ঘ্রাণ নাকে লাগতেই ফট করে সামনে তাকাল। কায়নাতকে কোলবালিশের মতো পেঁচিয়ে ঘুমাচ্ছে অর্ণ। চোখের পাতা বন্ধ, ঘন চোখের পাপড়িগুলো স্থির হয়ে আছে। কায়নাত খানিকক্ষণ তাকিয়ে রইল সেদিকে। ছোট হাতের আঙুল দিয়ে অর্ণর নাক ছুঁয়ে বলল, এই নাক আমার, চোখও আমার, এই কালচে ঠোঁটো আমার, আর এই পুরো অর্ণ চৌধুরী আমার। ঠোঁট কামড়ে লাজুক হাসল সে। অর্ণর উন্মুক্ত বুকে মুখ লুকিয়ে বিড়বিড় করে বলল, আপনি পুরোটাই শুধু কায়নাতের। সন্ধ্যার আলো জানালার পর্দা ছুঁয়ে ঘরের দেয়ালে নরম ছায়া ফেলেছে। হালকা একটা বাতাস পর্দার কোণে খেলা করছে। অর্ণ একটা হাত কায়নাতের কোমর জড়িয়ে আছে, আরেকটা হাত মাথার নিচে রাখা। কায়নাত নড়তে গিয়েও থেমে গেল। অর্ণ যেন ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরল ঘুমের মধ্যেই। তার নিঃশ্বাস পড়ছে কায়নাতের ঘাড়ের পাশে, গভীর, ভারী, ধীর। কায়নাত এক চিলতে হাসি হাসল। এতটা শান্ত, এতটা নির্ভর মুহূর্ত, যেন এই পৃথিবী থেমে গেছে দুজনের জন্য। সে চুপচাপ শুয়ে রইল। এই জড়ানো, এই গাম্ভীর্য, এই নীরব ভালোবাসা, সবই ছিল তার অর্ণ চৌধুরীর ভাষাহীন অভ্যেস। যেন কায়নাতের কানের কাছে ফিসফিস করে কথা না বলেও অর্ণ বলে দেয়, তুমি আমার, শুধু আমার। দিনটা আজ একটু বেশি প্রাঞ্চল। কালো রাতের খাবার কায়নাত আর অন্যর জন্য ঘরেই দিয়ে গিয়েছিলেন আতিয়া বেগম। কারোর সাথেই তেমন কায়নাতের দেখা কিংবা কথা হয়নি। ফজরের নামাজ পড়ে সে ঘর থেকে বের হলো। বাড়ির ভেতরটা এখন অন্ধকার। একটু পরে সবাই জাগ্রত হবেন। মুরব্বি যারা আছেন তারা এই মুহূর্তে নামাজ আদায় করতে ব্যস্ত। বাড়ির পুরুষেরা মসজিদে গেছেন অনেক আগেই। সদর দরজা খোলা। কায়নাত মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে বাড়ি থেকে বের হলো। কাল রাতে নিধি এসে বলে গিয়েছিল মাইশা তাকে ভোরে বাড়ির বাইরে যেতে বলেছে। বাড়ির বাইরে বের হয়ে পুকুরের পাশে আসতেই মাইশার সাথে দেখা হলো তার। কেমন আছিস? কায়নাত মৃদু হেসে বলে, ভালো আছি, তুই ভালো আছিস? মাইশা মাথা নাড়ায়। হাতের রাখা ফলগুলো কায়নাতের হাতে ধরিয়ে দিয়ে বলে, হাসান ভাইয়ের বিয়ের জন্য তুই অনেক ব্যস্ত থাকবি, তাই নিধি আপাকে বলেছিলাম ভোর সকালে যেন আমার সাথে দেখা করে কায়নাত। আর এই ফলগুলো তোদের বাগান থেকেই চুরি করেছি। শুনলাম তোর শরীর ভালো নেই, তাই নিয়ে এলাম। কায়নাত খিলখিলিয়ে হেসে উঠল, আমার শ্বশুর বাড়ির বাগান থেকে ফল চুরি করে আবার আমাকেই দিতে এসেছিস? সে কথা রাখো। হাসান ভাইয়ের বিয়েতে তো পুরো গ্রাম দাওয়াত পেয়েছে জানিস। বটতলার মাঠে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। জানি আমি, তুই আমাকে এই কথা বলার জন্য এত সকালে বাইরে আসতে বলেছিস। মাইশা দুই পাশে মাথা নাড়িয়ে বলে, অনেকদিন তোর সাথে দেখা হয় না। গ্রামেও কেউ নেই কথা বলার মতো। সারাদিন বাড়িতে থাকতে আর ভালো লাগে না। কায়নাত চাপা নিঃশ্বাস ফেলল। জীবন কত অদ্ভুত, কখন কার জীবনে কি হয় বলা যায় না। সে যাই হোক, তোর মা আর দাদি কেমন আছে? ভালো আছে। আম্মা আমার বিয়ের জন্য পাগল হয়ে গেছে। ওমা, এখন আবার বিয়ে কেন? গ্রামের সবার হয়ে যাচ্ছে। তো কি এটা বিয়ের বয়স হলো? আমি নাহ পরিস্থিতির শিকার ছিলাম, তাই বলে তোকে কেন বিয়ে দিবে? ধুর বাদ দে, তুই ঢাকা যাচ্ছিস কবে? জানি ন। বলতে বলতে কায়নাতের চোখ গেল পুকুর পাড়ের ঠিক ডান পাশের জঙ্গলের দিকে। কালো পোশাক পরা কয়েকজন লোক বোধহয় এদিক টায় দৃষ্টি রেখেছে। কায়নাত চমকে উঠল মুহূর্তেই। মাইশা কায়নাতের দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকাতেই আটকে উঠল। হাত দিয়ে মুখ থেকে ভয়ার্ত কণ্ঠে বলল, ওখানে কে? কায়নাত মাইশার হাত ধরে পা পিছিয়ে গেল। শুকনো ডোক গিলে বলল, আমি এর আগেও ওদের দেখেছি। দূর থেকে ওই মানুষগুলো জঙ্গলের সাথে আস্তে আস্তে মিশে গেল। তাদের মধ্যে একজন ভীষণ অদ্ভুত দেখতে। গায়ে লম্বা কালো কোট, ঠোঁটে লেগেছিল এক অদ্ভুত নোংরা চাপা হাসি। ওই লোককে কায়নাত দেখেছিল সেদিন রাতে। মির্জা বাড়ির ওই রাস্তার পাশে গাড়ির ভেতরে বসেছিল। দেখেছিল ওই ভয়ঙ্কর দৃশ্য। লোকগুলো মিশে যেতেই মাইশা ভীতু কণ্ঠে বলে, আমি বাড়ি যাব কায়নাত। আমি বাড়ি। কায়নাত মাঝপথে ওকে থামিয়ে দিয়ে বলে, যা, এখানে আর কখনো এই কাঠঘরে আসবি না।
মায়েশা চলে যেতেই কায়নাত এক প্রকার দৌড়ে বাড়ির ভেতরে ঢুকল। বুকের ভেতর ধুকধু করছে ভয়। লোকগুলো কারা, কেনই বা বারে বাড়ি এভাবে হুটহাট সামনে চলে আসছে? বাড়ির ভেতরে অনেক মহিলা জাগ্রত হয়ে গেছেন। মসজিদ থেকেও মানুষ বাড়ি ফিরছেন। কায়নাত সদর দরজা পার হতেই আতিয়া বেগমের মুখোমুখি হল। আতিয়া বেগম কায়নাতকে এই সময়ে বাইরে থেকে আসতে দেখে বললেন, এই কাকভোরে কোথায় গিয়েছিলি? কায়নাত শুকনো গোলা ভিজিয়ে বলে, মাইশা এসেছিল দাদি। এত সকালে বাড়িতে এলো না কেন? কায়নাত হাতের ফলগুলো আতিয়া বেগমের দিকে এগিয়ে দিয়ে বলে, এগুলো দিতে এসেছিল। আচ্ছা বাদ দে, হাত মুখ ধুয়েছিস? হ্যাঁ। অর্ণ কোথায়? ঘুমাচ্ছেন উনি। আতিয়া বেগমের পেছনে থেকে এগিয়ে এলেন মাশফিক চৌধুরীর চাচাতো ভাইয়ের বউ। তিনি কায়নাতের সামনে আসতেই কায়নাত ধীর কণ্ঠে সালাম দিল। মহিলা মুচকি হেসে বললেন, আমাদের বউ দেখি ভীষণ মিষ্টি। তোমার নাম কি মা? জি, কায়নাত সুবাহ। মহিলা ঠোঁট টিপে হেসে বললেন, এখন কায়নাত বেগম নাকি অর্ণর গিন্নি? লজ্জায় লাল হল কায়নাতের বদন। আতিয়া বেগম গাল ভরে হেসে কায়নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, তোর সাথে আমার একটু কথা আছে। কায়নাত চাচির থেকে বিদায় নিয়ে দাদির সাথে বাড়ির বাইরে এলো। বাগানে বেতের চেয়ারে বসে আতিয়া বেগম কায়নাতের দিকে একবার তাকিয়ে অর্ণর ঘরের জানালার দিকে ঘাড় উঁচু করে তাকালেন। জানালা বন্ধ। তিনি লম্বা শ্বাস টেনে কায়নাতের হাত নিজের হাতের মুঠো এনে বললেন, বিয়ে শেষ হলেই আবার ফিরে যেতে হবে স্বামীর বাড়ি। আমি এখন বড্ড ব্যস্ত থাকব, তাই কথাও ভালো করে হবে না। কি বলবে দাদি, তুই কি অর্ণর সাথে সম্পর্ক রাখতে চাস? কায়নাত এক মুহূর্তের জন্য থমকে গেল। দাদির চোখ থেকে দৃষ্টি সরিয়ে জমিনে রাখল। খানিকক্ষণ পর বলল, আমি আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছি দাদি। যদি তুমি জানতে চাও আমি কি চাই, তাহলে আমি বলবো আমার স্বামীকেই চাই। আজীবনের জন্য আমার তাকেই চাই। কায়নাত দাদির হাত শক্ত করে ধরল। চোখ চিকচিক করছে তার। জানো দাদি আমার কি মনে হয়? উনি একদিন আমাকে মেনে নেবেন। জীবনের পথটা সহজ হয় না, আমার বাচ্চা। কিন্তু যখন সঙ্গী হিসেবে থাকে সে মানুষটা যে তোর প্রাণের চেয়ে প্রিয়, তখন সব কষ্টেও একটা মিষ্টি আলো থাকে। কায়নাত হালকা ভাবে হাসল, চোখে মাখা একটুখানি আশা। আমি জানি দাদি, উনি সাথে থাকলেই জীবনের ঝড় বৃষ্টির মোকাবেলা করব। উনি আমার ঠিকানা, আমার আশ্রয়। তোমার নাতি ছাড়া এই দুনিয়ায় আমার আপন আর কে আছে বলো? সে আছে তো তোমরা সবাই আছো। আতিয়া বেগম একটুখানি ছলছলে চোখে বললেন, তাহলে এবার ভয় পাস না। সংসারের সব দুঃখ কষ্ট মিলে একদিন ভালোবাসার গল্প হয়ে থাকবে। আমিও তোর পাশে আছি। কায়নাত একটু ঢলমলিয়ে বলল, ধন্যবাদ দাদি, তোমার আশীর্বাদ ছাড়া আমি একা। আতিয়া বেগম মিষ্টি হাসি দিয়ে বললেন, এটাই তো বংশের শক্তি, একে অন্যের হাত ধরেই সামনে এগোনো। সে ছাড়তে চাইলেও এমনভাবে ধরে রাখবি যেন সে সুতো না ছিঁড়তে পারে। কায়নাত শুধু মৃদু হাসল। তার কেন যেন মনে হচ্ছে এবার সম্পর্কটা স্বাভাবিক হবে। অর্ণ কাছে আসবে, ভালোবাসবে, যত্নে মুড়িয়ে রাখবে তাকে। এইটুকুই তো চাওয়া তার। আর কি বা আছে চাওয়ার? এলিপসিস ডট। সকাল ৯টার দিকে কায়নাত অর্ণর ঘরে এলো। এতক্ষণ নিচে সকল আত্মীয়র আছে আতিয়া বেগম পরিচয় করিয়ে দিচ্ছিলেন। সবার সাথে আলাপ করতেই তার সময় পার হয়ে গেছে। অর্ণ বলেছিল বাইরে না যেতে। কায়নাত দরজা ঠেলে ঘরে ঢুকে দেখল অর্ণ এখনও ঘুমে কাদা হয়ে আছে। সে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে জানালা খুলে দিল। সাথে সাথে সকালের মিষ্টি রোদ অর্ণর চোখে মুখে পড়তেই অর্ণ চোখ মুখ কুঁচকে বলল, উফ হোয়াটস রং? কায়নাত অর্ণর নিকট এগিয়ে এসে বলল, অনেক সকাল হয়েছে, এবার উঠুন। অর্ণ পিটপিট করে চোখ খুলল। বিরক্ত হয়ে দাঁত কটমট করে বলল, সকাল সকাল মাথা গরম করবে না একদম। জানালার পর্দা লাগিয়ে দাও, একটু পরেই খাবার দেয়া হবে। খাবার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। খাবো না আমি, চোখের সামনে থেকে যাও। কোথায় যাব? নিচে চলে যাব। অর্ণ পুরোপুরি চোখ খুলে তাকালো। খালি গায়ে উপুর হয়ে ঘুমাচ্ছিল সে। কায়নাতের হেয়ালি কথাবার্তা শুনে কায়নাতকে একটানে বিছানায় ফেলে দিতেই মেয়েটা হকচকিয়ে গেল। হতভম্ব হয়ে অর্ণর দিকে তাকাতেই অর্ণ ভ্রু উঁচিয়ে বলল, কি সমস্যা আপনার? অর্ণর সুঠাম দেহের নিচে কায়নাতের ছোট্ট শরীর খানা আটকে আছে। অর্ণর ঘুম জড়ানো ভারী কণ্ঠ আর তার শরীরের মধ্যে আবদ্ধ হয়েই মেয়েটার নাজেহাল অবস্থা। অর্ণ অতি নিকটে তার। কায়নাত মুখ অন্যদিকে ঘুরিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে বলল, আল্লাহ, ছাড়ুন আমায়। আপনার খেতে হবে না, ডাকব না আর। তাহলে এতক্ষণ জ্বালালেন কেন? ভুল হয়ে গেছে।
অর্ণ নিজের খড়খড়ে পুরুষালী হাত কায়নাতের ঘাড়ে রাখল। কায়নাত শিউরে উঠল এহেন স্পর্শে। কি করছেন? অর্ণ কায়নাতের ঘাড়ে হাত বুলিয়ে বলল। এখানে কি হয়েছে? কালো দাগ কেন? কায়নাত বোকা চোখে অর্ণর দিকে তাকিয়ে বলল। কিসের দাগ? কালো কালো অনেকগুলো দাগ তোমার ঘাড়ে। কায়নাত চিন্তিত হয়ে অর্ণকে ঠেলে উঠতে চাইলে অর্ণ সরে যায়। কায়নাত আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে ঘাড়ে চোখ রাখল। সত্যি ঘাড় জুড়ে কালচে দাগ পড়েছে। এসব কিসের দাগ? এর আগেও বহুবার এমন দাগ পেয়েছে সে নিজের শরীরে। কায়নাত চিন্তিত চোখে অর্ণর দিকে তাকিয়ে বলল। এমন এর আগেও অনেকবার হয়েছে। আমি জানি না কেন এমন হয়। অর্ণ কোমরের ট্রাউজার টেনে ঠিক করে উঠে দাঁড়ালো বিছানা থেকে। গম্ভীর চোখে কায়নাতকে দেখে বলল। জানতে চাও কেন এমন হয়? কায়নাত মাথা নাড়ায়। অর্ণ এক পা করে এগিয়ে আসে কায়নাতের নিকট। পিঠে ছড়িয়ে থাকা ঘন চুলগুলো এক সাইডে এনে মাথা ঝুঁকায় কায়নাতের ঘাড়ের কাছে। তৎক্ষণাৎ কায়নাত অর্ণর বুকে হাত রেখে ভয়ার্ত কণ্ঠে বলে। কি করছেন আপনি? অর্ণ কায়নাতের হাত সরিয়ে ফিসফিসিয়ে বলে। দেখাচ্ছি কেন এমন হয়। কায়নাতের ঘাড়ে অর্ণ মুখ রাখতেই কায়নাত চমকে উঠল। ব্যথায় অর্ণর বুকে গটিয়ে নিল নিজেকে। অর্ণর ঠোঁটের ছোঁয়া ঘাড়ে ভাবতেই তার শরীরের সব পশম দাঁড়িয়ে গেছে। সে দাঁত চেপে থেমে থেমে বলল। কি করছেন আপনি? ছাড়ুন আমায়। অর্ণ ছেড়ে দিল ওকে। কায়নাতের অস্থির দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। আয়নায় দেখে নিন কালো হওয়ার কারণ। গটগট পায়ে অর্ণ ওয়াশরুমে ঢুকে গেল। কায়নাত সেদিকে তাকিয়ে তাড়াতাড়ি পিছু ঘুরে আয়নার দিকে তাকালো। অর্ণ যেখানে ঠোঁট রেখেছিল ঠিক সেই জায়গাটুকু লাল হয়ে গেছে। কায়নাত চোখ বড় বড় করে কম্পিত হাত ঘাড়ে রেখে বিড়বিড় করে বলল। এসব কি? তার মানে উনি? লজ্জায় মুখ ফেটে যাওয়ার জোহল। পিটপিট চাহনিগুলো যেন লজ্জায় রং ধারণ করতে ব্যস্ত। এলিপসাস। রোদের তাপ কমে এসেছে। চৌধুরী বাড়ির গেট দিয়ে একটা বড় গাড়ি ঢুকল। ঢাকা থেকে মাশফিক চৌধুরী নিজের পুরো পরিবার নিয়ে হাজির হয়েছেন বাবার বাড়ি। বাড়ির ভেতর থেকে সবাই বেরিয়ে এলেন। একে একে সবাই গাড়ি থেকে নেমে কুশল বিনিময় করল। শেহের এবং স্বার্থও এসেছে। আতিয়া বেগম অর্ণকে বলেছিলেন তার ওই বন্ধুগুলোকে দাওয়াত দিতে। ওরা দুজন আসলেও উপস্থিত হতে পারেনি মেহরাব। সে ব্যস্ত ঢাকায় এই মুহূর্তে, চাইলেও আসা সম্ভব হয়নি। বাড়ির ভেতর থেকে কায়নাত বেরিয়ে এলো হুড়হুড় করে। শ্বশুর আর শাশুড়ির সামনে এসে সালাম দিল। মাশফিক চৌধুরী কায়নাতের মাথায় হাত বুলিয়ে মিষ্টি হেসে বললেন। আম্মু, ভালো আছো? কায়নাত মাথা নাড়ায়। নিশা ঝাপটে জড়িয়ে ধরে ভাইয়ের বউকে। শক্ত করে জড়িয়ে ধরে উল্লাসী কণ্ঠে বলে। তোমাকে কত মিস করেছি জানো? কায়নাত মুচকি হাসল। নুসরাত, প্রেম, স্বার্থ এবং শেহেরকেও ভালো মন্দ জিজ্ঞাসা করল। বেহরুজ বেগম ও মাশফিক চৌধুরী আত্মীয়দের সাথে কথা বলতে বলতে বাড়ির ভেতরে চলে গেছেন। স্বার্থ, প্রেম, শেহের আর নিশা রয় গেল কায়নাতের সাথে। তারা বাড়ির দিকে হেঁটে যেতে যেতে শেহের বলল। আমাদের অর্ণ ভাই কই কায়নাত? উনি তো বাড়িতে নেই। কোথায় গেছে? দুপুরে খাওয়ার পর বাড়ি থেকে বের হয়েছেন। ওহ, সে যাই হোক, বাড়িতে সুন্দর সুন্দর মেয়ে এসেছে কিনা সেটা বলো। সিঙ্গেল লাইফ আর ভালো লাগছে না। চোখের সামনে অনেক গরু মিলে প্রেম প্রেম খেলে যাচ্ছে আর আমি চেয়ে চেয়ে দেখছি। নিশা চোখ পাকিয়ে শেহেরের দিকে তাকালো। তুমি আমাকে আর স্বার্থ ভাইকে গরু বললে? এত জলে কেন তোমার? আমার হাঁটুর বয়সী তুই জানিস? ল্যাংটা কালে তোর প্যান্ট চেঞ্জ করেছি আমি বেয়াদব। এইটুকু মেয়ে হয়ে আমার বন্ধুর সাথে প্রেম করছিস আর সেটাও আমাকে দেখতে হচ্ছে মুড়ি হাতে নিয়ে। নিশার আগে বোম হয়ে প্রেমের দিকে তাকালো। নাকের পাতা ফুলছে শুধু। প্রেম খুক খুক করে কেসে উঠল। শুষ্ক ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলল। সত্যি কথা বলতে শেহের ভাই ঠিক বলেছে। আসলেই ল্যাংটা কালে আমরা। নিশা কানে হাত চেপে চিৎকার করে বলল। চুপ করবে তোমরা? কি বলছো তোমরা? তখন আমি ছোট ছিলাম। চেঞ্জ করলেই বাকি। প্রেম ঘাড় ঘুরিয়ে স্বার্থর দিকে তাকিয়ে মিনমিন করে বলল। সে না হয় ঠিক আছে, কিন্তু স্বার্থ ভাই কিন্তু তোর ডায়পারও চেঞ্জ করেছে। স্বার্থ ঠোঁট কামড়ে দুষ্টু চোখে নিশার লাজুক বদন পানে তাকালো। নিশা নাক মুখ কুচকে স্বার্থর দিকে তাকালো। লজ্জায় চোখে পানি চলে এসেছে মেয়েটার। সে আটকাতে না পেরে সত্যি কেঁদে উঠল। কাঁধের সাইড ব্যাগ প্রেমের দিকে ছুঁড়ে মেরে হনহন করে বাড়ির ভেতর ঢুকে গেল। পিছু গেল কায়নাত নিজেও। ওরা চলে যেতেই ওরা তিনজন হো হো করে হেসে উঠল। প্রেম যা বলেছে একটা কথাও মিথ্যে নয়। নিশার যখন 5 মাস তখন ওদের দুই বোনকে চৌধুরী বাড়ি নিয়ে আসা হয়। শেহের মাথা ঝাঁকিয়ে স্বার্থকে বলল। ভালোবাসার আর মানুষ পেলি না তুই?
যে পুচকিকে কোলে করে ঘুম পাড়িয়েছিস একটা সময়, আজ সেই পুচকিকেই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস। স্বার্থ ঠোঁট কামড়ে হাসল। হ্যাঁ, ওকে কোলে নিয়েছিলাম ঘুম পাড়ানোর জন্য, আর আজ নিতে চাই পাশে রাখার জন্য, সারাজীবন ঘুম ভাঙা সকালগুলো ওর মুখ দেখে শুরু করার জন্য। প্রেম মুখ বাঁকিয়ে বাড়ির ভেতর যেতে যেতে বলল, বোন আমার ভীষণ আদুরের। বলতে গেলে আমাদের 4 ভাইয়ের জান ওরা 2 বোন। বিয়ে করবে ভালো কথা, কখনো যদি শুনেছি আমার বোনকে কষ্ট দিয়েছ তাহলে সেই দিন হবে তোমার শেষ দিন। স্বার্থ ঠোঁট চেপে হাসল। নিজের জানকে কেউ কষ্ট দেয়? একবার শুধু নিজের করে পাক, দুনিয়ার সব সুখ তার ছোট্ট পাখির পায়ের কাছে এনে ফেলবে। শুধু সেই দিনের অপেক্ষা, যেদিন আল্লাহকে সাক্ষী রেখে 3 কবুলে নিশাকে নিজের ঘরে তুলবে। ওরা সবাই বাড়ির ভেতরে আসতেই কায়নাত সবার জন্য ঠান্ডা শরবত বানিয়ে এনে দিল। বেহরুজ বেগম আশেপাশে তাকিয়ে কায়নাতকে বললেন, অর্ণ কোথায়? কায়নাত জবাবে বলে, উনি তো বাড়িতে নেই আম্মু। কোথায় গেছে? বলে যায়নি। পাশ থেকে রাহেলা বানু বললেন, আকাইম্মা মাইয়া বিয়া করা ঘরে আনছে। আতিয়া বেগম তেতে উঠলেন যেন। তিনি বিরক্ত হয়ে বললেন, এত কিছুতে আপনার নজর দিতে হবে কেন আপা? তুমি আবার আমার লগে চিল্লাইবা না আতিয়া। ভাইয়ের বউয়ের মতো থাকো। আপনি আমার জামাইয়ের বড় বোন, মেহমান হয়ে এসেছেন, মেহমানের মতো হয়েই থাকুন। তুমি আমারে অপমান করতাছ? অপমান করতে যাব কেন? আপনি শুরু থেকে আমার নাতবউয়ের উপর বিরক্ত কোনো কারণ ছাড়াই। সমস্যা কি আপনার? বেহরুজ বেগম শাশুড়িকে থামিয়ে দিয়ে বললেন, ফুপু কি হয়েছে? আমার ছেলের বউ কি কোনো খারাপ ব্যবহার করেছে আপনার সাথে? রাহেলা বানু রুষ্ট কণ্ঠে বললেন, খারাপ ব্যবহার করব কেন? তোমার পোলার বউয়ের যেই দেমাগ, হে তো আমার লগে কথাই কয় নাই। সালাম কালাম তো দূরে থাইক। বেহরুজ বেগম কায়নাতের দিকে তাকালেন। কায়নাত রাহেলা বানুর কথা শুনে অবাক না হয়ে পারল না। সকালেও না উনার সাথে কথা হলো তার, এখন তাহলে মিথ্যে কথা বলছেন কেন? কায়নাত মুখের উপর কিছুই বলতে পারল না। আতিয়া বেগম কিছু বলার জন্য মুখ খুলতে চাইলেন কিন্তু পারলেন না এক পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনে। আমি মানা করেছি আপনার সাথে কথা বলতে। অর্ণ ঢুকছে সদর দরজা দিয়ে। সোজা এসে দাঁড়ায় কায়নাতের পাশে। বুক টানটান করে বড় দাদির সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমার বউকে নিয়ে যে আপনার অনেক সমস্যা হচ্ছে সেটা আমি আগেই বুঝতে পেরেছি। তাই আমি মানা করেছি আপনার সাথে যেন কথা কম বলে। বেহরুজ বেগম কিছুটা রেগে বললেন, কি হচ্ছে অর্ণ? কি বলছো তুমি? অর্ণ মায়ের কথার উত্তর না দিয়ে মাশফিক চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তোমার সামনে যদি কোনো কারণ ছাড়া আম্মুকে কেউ অপমান করে তাহলে তুমি কি করবে বাবা? মাশফিক চৌধুরী থমথমে মুখে বসে রইলেন। নাজনীন সিঁড়ির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। কায়নাত কুটুর কুটুর চোখে স্বামীর প্রতিবাদ দেখছে। বেহরুজ বেগম এবার কিছুটা শান্ত হলেন। ধীর কণ্ঠে বললেন, তাই বলে এভাবে কথা বলা উচিত নয় অর্ণ। আমি বলবো, 1000 বার বলবো, আমার ওয়াইফকে অপমান করা মানে আমাকে অপমান করা। আর যে আমাকে অপমান করবে তাকে অবশ্যই আমি ছেড়ে কথা বলবো না। পুরো ড্রয়িং রুম নির্বতায় ছেয়ে গেল। অর্ণ আর চোখে কায়নাতকে দেখে গম্ভীর কণ্ঠে বলল, যে আঙুল তুলবে তার আঙুল ভেঙে ফেলতে দ্বিতীয়বার ভাববে না। পরে কি হবে সেটা আমি দেখে নেব। হনহন করে অর্ণ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ড্রয়িং রুমে উপস্থিত অনেক আত্মীয় কায়নাতের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। স্বার্থ ও শেহের মিটিমিটি হাসছে। নিশা চোখ বড় করে সিঁড়ির দিকে তাকিয়ে নুসরাতের কানে কানে ফিসফিস করে বলল, ওটা কি ভাইয়া ছিল আপু? নুসরাত মুচকি হাসে। নিশার মাথায় টোকা মেরে বলে, হ্যাঁ। আতিয়া বেগম ঠোঁট টিপে হেসে রাহেলা বানুর রাগান্বিত বদন দেখে সবাইকে ফ্রেশ হওয়ার জন্য ঘরের ব্যবস্থা করে দিলেন। কায়নাতকে বললেন, তোর ঘরে যা যা প্রয়োজন সব অর্ণর ঘরে নিয়ে যা। আরও আত্মীয় আসবে, ঘর খালি নেই আর। কায়নাত মাথা নাড়িয়ে নিজের ঘরে গিয়ে সব প্রয়োজনীয় জিনিস নিয়ে অর্ণর ঘরে রেখে আসে। নিধির ঘরে গিয়ে দেখে ঘরের মধ্যে চুপটি করে বসে আছে সে। থমথমে মুখশ্রী। কায়নাত এগিয়ে যায় বিছানার কাছে। কি হয়েছে আপু? নিশা আপুরা এসেছে, দেখা করবে না? নিধি মাথা নাড়ায়। তাহলে চলো, ওরা সবে মাত্র এলো, একটু রেস্ট নিক তারপর যাব। কায়নাত আর মানা করল না। পুরো বাড়ি জুড়ে মানুষ, আনন্দ উল্লাস লেগেই আছে। সন্ধ্যার একটু আগ দিয়ে চৌধুরী বাড়ির বিশাল ছাদে পাট্টি বিছিয়ে বসেছে সবাই। অনেক আত্মীয়দের ছেলে মেয়েরাও সেখানে উপস্থিত। নিধি, জয়া আর মাহি মিলে নিচ থেকে সবার জন্য হালকা খাবার নিয়ে এসে বসল সেখানে। নিশা ও কায়নাত এলো খানিকক্ষণ পর।
প্রেম ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে শেহেরের সাথে। দৃষ্টি নিধির নাজেহাল মুখপানে। মেয়েটা একবার ফিরেও তাকায়নি তার দিকে। স্বার্থ এলো কিছুক্ষণ পর, হাতে নিশার ফোন। নিশারা যেখানটায় বসেছে সেদিকে এগিয়ে গিয়ে নিশার হাতে ফোন দিয়ে প্রেমদের দিকে এগিয়ে গেল। স্বার্থ নিজের পেটে হাত রেখে চেয়ারে বসল। একে একে সবার দিকে তাকিয়ে শেহেরেকে বলল, বাচ্চাটা ভীষণ দুষ্টু হয়েছে, একটু পর পর কিক মারছে। শেহেরের চোখ কপালে, সে চোখ বড় করে শুধায়, বাচ্চা এলো কোথা থেকে? স্বার্থ নিজের পেট দেখিয়ে বলে, এই এখানে তোর আর আমার বাচ্চা। তুই, মানে আমি 5 মাসের গর্ভবতা। প্রেম পাশ থেকে ভোতা মুখে ওদের দিকে তাকিয়ে বলল, আমি ডাক্তার হয়েও তোমাদের বাচ্চা হওয়ার পদ্ধতিটা বুঝলাম না। বুঝবি না মানে? এই বাচ্চার অর্ধেক বাপ তো তুই নিজেও। সন্ধ্যার আলো তখনও পুরোপুরি নামেনি। সূর্যটা আকাশের কিনারায় একটা আলগা কমলা আভা ছড়িয়ে রেখেছে, যেন এক শেষ বিকেলের রঙিন গল্পের শুরু। চৌধুরী বাড়ির ছাদটায় ঝুলছে ছোট ছোট রঙিন ফেয়ারি লাইট। ছাদে চারপাশে বিছানো হয়েছে দোলে বসার গদি আর পার্টি। এক কোণে রাখা চা, চানাচুর, ফুচকা আর দইবড়ার স্টল। মনে হচ্ছে একটা ছোটখাটো সন্ধ্যার হাটও বসেছে। ছোট বড় অনেক আত্মীয়দের ছেলে মেয়েরা, কাজিন, মামাতো ফুফাতো চাচাতো, সবাই মিলে জমিয়ে আড্ডা দিচ্ছে। কেউ গান ধরেছে, কেউ গল্পে ফেটে পড়ছে। প্রেম একটু দূরে নিশার পাশে বসে আছে। সবার মাঝখানে, একেবারে প্রাণের মতো হাসি মুখে, কায়নাত হেসে হেসে গল্প করছিল। তার লাল সালোয়ার কামিজটা হাওয়ায় হালকা উড়ছিল, আর চোখ দুটো যেন ঝলমলে, প্রাণভরা। নিশা হঠাৎ সুযোগ বুঝে প্রেমের দিকে আর চোখে তাকিয়ে বলল, প্রেম ভাইয়াকে একটা মেয়ে পছন্দ করত। মেয়েটা দেখতে বেশ সুন্দর, ইয়াং বাট 2 বাচ্চার মা। সবাই হেসে গড়াগড়ি। নিধি চোখ মুখ কুচকে নিচের দিকে তাকিয়ে আছে। প্রেম দাঁতকটমট করে বোনের দিকে তাকালো। ঠিক এমন সময়ে ছাদের সিঁড়ির কাছ থেকে ধীরে ধীরে ভেসে এলো হাঁটার শব্দ। ভারী অথচ চেনা। সবার মুখ ঘুরে গেল একদিক। রেলিং ধরে চিড়ে চিড়ে উঠছে অর্ণ চৌধুরী। সাদা টি শার্ট পরা সেই চিরচেনা গম্ভীর মুখ, চোখে অদ্ভুত ঠান্ডা এক জ্যোতি, হাঁটায় এক অদ্ভুত অধিকার। কেউ কিছু বলল না। ওর উপস্থিতিতেই যেন ছাদের বাতাসটা একটু বদলে গেল। স্বার্থ ফিসফিস করে বলল, আরে ভাই, বাঘ এসে গেছে রে। এবার কেরাম তো নামবে। শেহের হেসে বলল, যার চেহারা দেখলেই হাওয়া ঠান্ডা হয়ে যায়, বুঝে নিস ওর ভেতরে কতটা আগুন। অর্ণ সবার দিকে তাকিয়ে একবার মাথা ঝাঁকাল, কিছু বলল না। একটা হালকা সম্মান দেখানো হাসি, কিংবা তাও না, সেটা ছিল কি আদৌ হাসি? ওর চোখ সোজা চলে গেল কায়নাতের দিকে। সবাই দেখল, যেমন হঠাৎ থেমে গিয়েছিল আড্ডা, এখন তেমন করে আবার শুরু হলো। তবে একটু সাবধানে, একটু ফিসফিসিয়ে। অর্ণ ধীরে ধীরে এসে এক কোণে দাঁড়ালো। কারোর সাথে কথা বলছে না। পাশেই দাঁড়িয়ে থাকা প্রেম বলল, ভাইয়া, বসো না। অর্ণ মাথা নাড়ল, তোরাই বস। ঠিক তখনই স্বার্থ সামনে এসে বলল, এই যে সাহেব চৌধুরী, এত রাগ রাগ চেহারা নিয়ে ছাদে আসছো কেন? ছাদের বাতাসে তো আর রাগ চলে না ভাই। শেহের পেছনে থেকে যোগ দিল, সাহেব চৌধুরীর পাছায় ফোর উঠেছে নাকি? কায়নাত এক মুহূর্তে থেমে গেল। সবাই হেসে উঠল। কায়নাত লজ্জায় নিজের ওড়না ঠিক করল। অর্ণ একটু বিরক্ত চোখে তাকালো দুজনের দিকে। তোদের এই হাস্যকর সংলাপ বন্ধ না করলে ছাদ থেকে নামিয়ে দিব। আর হায়, ওভাবে আঙ্গুল তুলেও কথা বলবি না। শেহের তো ঠোঁট কামড়ে হেসে পড়ে, হায় হায়, রাগী বাবু এসেছে। এখন কে বাঁচাবে আমাদের? অর্ণ এবার সরাসরি কায়নাতের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কি করছো? এত হাসাহাসির মানে কি? সবার মুখ থেমে গেল। নিশা পাশে ফিসফিস করে বলল, এই যে শুরু। কায়নাত একটু ধীর কণ্ঠে মিনমিন করে বলল, মানে? সবাই যেমন এসেছে, আমিও তেমন। তোমার এত হাসাহাসির কি আছে এখানে? এত লোকের মাঝে এমন করে হাসলে কি খুব সুন্দর দেখায় তোমাকে? আপনার সমস্যা কি শুনি? হাসি তো মুখের ব্যাপার, আপনি সেটাও নিয়ন্ত্রণ করবেন। কায়নাতের কণ্ঠ একটু কাপড় রাগে। অর্ণ হঠাৎ একপাশে দাঁড়িয়ে থাকা তার এক চাচাতো ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তুমি একটু নিচে গিয়ে ছোট চাচাকে বলো, আমি উনার সাথে একটু কথা বলতে চাই। সবাই বুঝল, অর্ণ বিষয় ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু ওর চোখ কায়নাতেই আটকে আছে। স্বার্থ পাশ থেকে ফিসফিস করল, দেখলি, চিৎকার করবে না, অপমানও করবে না, কিন্তু এমনভাবে কথা বলবে যে মনে হবে মুখে না বলেও 10টা কথা বলে দিল। শেহের হেসে বলে, চোখ দিয়ে তো ফতাফত ভালোবাসি বলে দিচ্ছে ভাই।
দেখ, শালার চোখেই সব উত্তর। এদিকে কায়নাত মুখ ঘুরিয়ে ফেলেছে। সে কিছু বলছে না, তার ভেতরটা কেমন যেন ধুকধুক করছে। এত লোকের মাঝে অর্ণ কেন এমন বলল? এত সব আত্মীয়, বন্ধুবান্ধবদের মাঝে এমন করে অপমান? অর্ণ একটুও কেয়ার করছে না। সেই সোজা ছাদের একপাশে গিয়ে দাঁড়াল। চোখ ছাদের পাড়ের ওপারে, যেখানে সূর্যটা পুরোপুরি ডুবে যায়নি এখনো। নিশা খুব করে কেসে উঠল। একটা বড় কাচের বাটিতে অনেকগুলো সাদা কাগজ মুড়ানো রয়েছে। সেটা সবার মাঝে রেখে পা মেলে দিয়ে বলল, এখানে প্রত্যেকটা পেপারে একটা না একটা কিছু লেখা আছে। যে যেই কাগজ ধরবে এবং সেখানে যা লেখা আছে সেটাই করতে হবে। এখন বলো কে কে খেলবে এটা? অর্ণর 2 জন মেয়ে চাচাতো বোন এবং 3 জন চাচাতো ফুপাতো ভাই মানা করল। তারা সবাই একপাশ হয়ে বসতেই বাকি সবাই গোল হয়ে বসল সেখানে। নিশা চোখ ছোট ছোট করে স্বার্থ আর অর্ণর দিকে তাকিয়ে বলল, তোমাদের কি কোলে করে আনতে হবে? অর্ণ চোয়াল শক্ত করে নিশার দিকে তাকাল। নিশা পিটপিট করে পলক ফেলে বলে, তোমাকে খেলতে হবে না। স্বার্থ ও শেহের উঠে এলো। স্বার্থ নিশার পাশে বসতেই প্রেম বলল, আদাল আর আয়মান কই? নিশা পেপার এলোমেলো করতে করতে বলল, ভাইয়ারা বাড়িতে নেই, বড় দাদির বাড়ি গেছে উনার পানের ডালা আনতে। খেলা শুরু করার আগে অর্ণ কায়নাতের পেছনে এসে দাঁড়াল। কায়নাতের মাথায় পেঁচানো ওড়না টেনে ধরতেই কায়নাত হকচকিয়ে পিছু ঘুরল। অর্ণ কায়নাতের হাত ধরে টেনে সোজা করে দাঁড় করিয়ে নিশাকে বলল, থাপড়ে দাঁত ভেঙে ফেলব আর একবার ওকে এখানে নিয়ে এলে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই কায়নাতকে নিয়ে হনহন করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। নিশা গাল ফুলিয়ে সেদিকে তাকিয়ে বলল, যত্ত সব ফালতু ঢং। সন্ধ্যার আজান কানে আসছে। কায়নাত অর্ণর ঘরে বসে আছে চুপচাপ। অর্ণ তার সামনে বসেই বারান্দায় সিগারেট টানছে। হাতে ফোন, কি যেন ঘাটাঘাটি করতে ব্যস্ত। কায়নাত বারান্দার পর্দা টেনে দিয়ে অজু করে নামাজে দাঁড়াল। নামাজ শেষে ফোন হাতে নিয়ে দেখল নিশা ভিডিও পাঠিয়েছে ছাদের। সবাই মিলে হাসি ঠাট্টায় মেতে আছে। মন খারাপ হলো বেচারির। বজ্জাত লোক, না নিজে থাকল আর না তাকে থাকতে দিল। অর্ণ বারান্দা থেকে ঘরে প্রবেশ করে দেখল কায়নাত চুপচাপ মুখ কালো করে বসে আছে। সে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে পাশে বসল। হালকা গলা কেশে বলল, আজ সকালে কি দেখেছিলে? কায়নাত চমকে উঠল। কোন কথা বলতে চাইছে অর্ণ? ওই লোকগুলোর কথা। অর্ণ কায়নাতের ভীতু চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল, আজ সকালে কাদের দেখেছিলে তুমি? কায়নাত শুষ্ক গলা ভিজিয়ে নিয়ে বলল, আপনি ওই বাড়ি আসার আগের দিন রাতে আমি বাড়ির পাশে কিছু অচেনা অদ্ভুত মানুষ দেখেছিলাম। কয়েকটা গাড়িও ছিল তবে খানিকটু দূরে। আর যেটা রাস্তার পাশে ছিল ওই গাড়িতে একটা লোক ছিল। কেন যেন মনে হচ্ছিল লোকটা আমার দিকেই তাকিয়েছিল অনেকটা সময়ে। অর্ণ নিজের ঘাড়ে স্লাইড করল। কায়নাত অর্ণর অস্বাভাবিক আচরণ দেখে বলে, কি হলো আপনার? বেয়াদব মহিলা রাত করে আবার জানালা খুলে রেখেছিলে কেন? আমি কি জানতাম এমন কিছু হবে? জানো টা কি তুমি? ননসেন্স। এলিপসেস। বিয়েবাড়ির আনন্দে চৌধুরী বাড়িটা যেন আলোয় আর কোলাহলে জ্বলজ্বল করছিল। ছাদের আলো, গেটের লাইটিং, আর রান্নাঘরের ধোয়ার গন্ধ মিলিয়ে যেন বিয়ের গন্ধ চারদিক জুড়ে। রাতের খাবারের সময়টা হলো সবচেয়ে বর্ণিল। বড় ডাইনিং টেবিলের চারপাশে গাদাগাদি করে বসেছে সব কাজিন, আত্মীয়, বন্ধু আর মুরব্বিরা। টেবিল ছাড়াও ঘরের মাঝখানে পাত পেতে শাড়ি দিয়ে বসে গেছে আরও অনেকে। মেঝেতে বিছানো পাটটি যেন ছোটখাটো খাওয়ার হাট। কায়নাত লাজুক মুখে, কিন্তু ভেতরে দায়িত্ব নিয়ে একে একে সবার প্লেটে খাবার সার্ভ করছিল। হাতে একটা স্টিলের বড় ট্রে, তাতে রোস্ট, পোলাও, কোরমা। চোখে মুখে হালকা ক্লান্তি, কিন্তু ঠোঁটের কোণে বিনয়ী এক হাসি। সে অর্ণর পাশে এসে থামে। অর্ণ চুপচাপ খাচ্ছিল। কায়নাত মাথা নিচু করে বলে, আর কিছু নেবেন? অর্ণ চোখ তুলে একবার চেয়ে দেখে। তার ঠোঁটে কোনো কথা নেই, কিন্তু চোখে একরকম স্থিরতা। সে কোনো উত্তর না দিয়ে ধীরে মাথা হেলে দেয়। কায়নাত সরে যায়, কিন্তু অনুভব করে অর্ণের সেই গম্ভীর চাহনি যেন ওর পেছনে সেটে আছে। একদিকে স্বার্থ বসেছে মেঝেতে, একপাশে শেহের, আরেক পাশে প্রেম। তিনজনের মাঝে চলছে খাওয়া আর চিরচেনা মজার কাণ্ডকারখানা। স্বার্থ একটা বিরিয়ানির হাঁড়ি থেকে নিজের হাতে বিরিয়ানি তুলে প্লেটে দেয়ার সময় বলল। শেহের মুখে পানি টেনে বলল, তোর পেটে না আমার বাচ্চা থাকে? ওরে তুই ফিশো ফ্রাই দে আগে। প্রেম গম্ভীর গলায় বলে, তোমাদের এই অসভ্য নাটকের জন্য একদিন ডাক্তারি বন্ধ হয়ে যাবে আমার। স্বার্থ চোখ কুচকে বলে, প্রেমা আপা, আপনের কাছ থেইকা তো আমি ফ্রি আল্ট্রাসাউন্ড করামু। দিবেন না করাইতে?
তোমাদের পেটে যদি সত্যিই কিছু থাকত তাহলে আমি ছাড়তাম না, টেনে ধরে সত্যি কেটে দিয়ে বেবি ডেলিভারি করাতাম। তাদের মাঝখানে হঠাৎ করে নিঃশব্দ একটা ফাঁক তৈরি হয় যখন প্রেম পাশের টেবিলের দিকে তাকিয়ে নিধিকে খুঁজে। নিধি এক কোণে বসে চুপচাপ খাচ্ছে। ওর মুখ গম্ভীর, চোখে রাগ। প্রেমের দিক থেকে চোখ ফিরিয়ে নিচ্ছে বারবার। প্রেমের দৃষ্টি নিধির উপর থেমে থাকে। ওর মন যেন আর খাবারে নেই, নিধির মুখের অভিমান তার চেয়েও তীব্র কিছু। শেহের পাশে বসে প্রেমকে হালকা গলায় বলে, নিধি এখনও রাগ করে আছে। অথচ আমি তো শুধু বলেছিলাম ওর চোখে কাজল সুন্দর লাগে। কে জানতো পাশে বসা কাজিনটা এত বাজে কথা বলে ফেলবে। স্বার্থ হো হো করে হেসে বলে, তাইলে আপনি নিধি আপার পছন্দের লিস্ট থেইকা বাদ পড়ছেন, আপনের নাম এখন নিধির এক্স ক্রাশ। শেহের বলে, তোর নাম রাখি স্বার্থ জেলাস বেগম। স্বার্থ বলে, তাতে কি, আমার পেটে বাচ্চা আছে, আমি এখন অনেক কিছু, অনেকের কথা হজম করতে পারি। সবাই হেসে উঠে, কিন্তু প্রেম কিছু না বলে নিধির দিকে তাকিয়ে থাকে। নিধি একবার চোখ তোলে, প্রেমের চোখে চোখ পড়ে। 2 সেকেন্ড, তারপর নিধি মুখ ঘুরিয়ে ফেলে। প্রেমের গলা খুসখুস করে উঠে। ও বুঝতে পারে, এই রাগ সহজে যাবে না। আরেকদিকে অর্ণ নির্বভাবে খাচ্ছে, কিন্তু তার চোখ সারাক্ষণই অন্যদিকে দিকে। ওর খাবার শেষ, কায়নাত আবার আসে সার্ভ করতে। অর্ণ এবার বলেই ফেলে, এত দৌড়ঝাঁপ না করলেও চলত। তুমিও অতিথি। কায়নাত হালকা হেসে বলে, আমি এখন অতিথি নই। অর্ণের চোখ তীক্ষ্ণ হয়। তাহলে কি, গৃহিণী? কায়নাত এক মুহূর্ত থেমে বলে, তা তো আপনি বলবেন। অর্ণ চুপচাপ। তার ঠোঁটের কোণে যেন অদ্ভুত এক অভিব্যক্তি খেলে যায়। চোখের চাহনি, কথার খেলা, হাসির আড্ডা আর খাবারের ঘ্রাণে ভরা এই রাত যেন চৌধুরী বাড়ির হৃদয়ে রঙের ছটা ছড়িয়ে দিল। আর তার মাঝেই কেউ কেউ কারো দিকে নিঃশব্দে ভালোবাসা ছুড়ে দিচ্ছে, কেউ বুঝেও বুঝছে না, কেউ রেগে আছে, কেউ ব্যস্ত হাসির আড়ালে লুকিয়ে। ঘড়ির কাঁটা রাত 10টা পেরিয়েছে। বাড়ির ভেতর তখনও এক ধরনের উৎসবের রেশ, হাসি, ফিসফাস, আর কড়া চায়ের গন্ধ মিশে এক উষ্ণ পরিবেশ। চৌধুরী বাড়ির বিশাল ড্রয়িং রুমে একে একে জড়ো হয়েছে বড়দের দল। সোফায় বসা দাদি, পাশে বড় মাউইমা, চাচা ফুপারা, সবার মুখে প্রশংসা আর গল্প। আর ঘরের মাঝখানে, একটু সংকোচ মাখা মুখে দাঁড়িয়ে আছে কায়নাত। লাল রঙের সালোয়ার কামিজ পরনে। মাথা নিচু রেখে সম্মান জানানো একরকম সৌন্দর্য ফুটে উঠেছে ওর আচরণে। প্লেট হাতে দাঁড়িয়ে আছে, চা, বিস্কুট, পান, মিষ্টি, হাতে হাতে এগিয়ে দিচ্ছে। মাউইমা কায়নাতের মাথায় হাত রেখে বলেন, মাশা আল্লাহ, বৌমারে যেন আল্লাহ পবিত্র রাখে। অর্ণর তো কপাল খুবই ভালো, এমন একটা বউ পাইছে। ফুপু বলে, আজকালকার মেয়েরা এত ভদ্র হয় না। একেই বলে পারিবারিক মেয়ে, ঘরের মান রক্ষা করেই চলতেছে। কায়নাত একটু হেসে বলে, আপনারা বেশি বলছেন। আমি কিছুই করি না আসলে। মাউইমা আদুরে গলায় বলেন, তুই করিস না, এই তোর কথা বলার ধরনটাই আমাদের মন ভরাইয়া দেয়। ওদের কথা শুনে এক কোণায় দাঁড়ানো একজনের বুকটা ধক করে ওঠে। নাজনীন। সে ডাইনিং টেবিলের একটা চেয়ারে বসে আছে, কারো চোখে পড়ে না। কিন্তু তার চোখ ঠিক পড়ে কায়নাতের মুখে। অর্ণ তখন কিছুটা দূরে দাঁড়িয়ে, এক কোণে হাত গুটিয়ে চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিল। তার চোখে কোন আবেগ নেই, কিন্তু একটা প্রশ্রয় আছে কায়নাতের প্রতি। সে কায়নাতের প্রতিটি হালকা হাসি, প্রতিটি মাথা নোয়ানো মুচকি কথার প্রতিক্রিয়া অনুভব করছিল চুপচাপ। নাজনীন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, যে কায়নাত একদিন তার সামনে থেকেও ছিল দূরে, আজ এক চুপচাপ গ্রহণযোগ্যতায় অর্ণকে নিজের পাশে দেখতে শিখে গেছে। নাজনীন নিজের চোখ মেলে, কায়নাতের চোখে চেয়ে দেখে কিছুই নেই। না অহংকার, না দম্ভ। তবু কেন যেন নাজনীন নিজেকে হেরে যাওয়া মনে করে। এক চাচি বলে উঠেন, এই মেয়েটার চেহারায় অদ্ভুত শান্তি। অর্ণ এখন একটু গম্ভীর কম হইছে। মনে হয়, ওর বউয়ের প্রভাব পড়তেছে। সাথে সাথে সবাই হেসে ওঠে। অর্ণ চোখ সরিয়ে জানালার বাইরে তাকায়। কায়নাত চুপচাপ মুচকি হাসে, কিন্তু নাজনীন তখন নিজের বুকের ভিতর কেঁপে ওঠে। তার কানে সেই কথাগুলো বারবার বাজে। অর্ণ বদলে গেছে, শান্তি, ভাগ্য, কায়নাত অর্ণর বউ। ওর মুখটা কিছুটা কঠিন হয়ে যায়, চোখ টলমল করে উঠলেও সে সামলে রাখে। কারো চোখে পড়ে না সেই অভিমান, কারো চোখে পড়ে না সেই দীর্ঘশ্বাস। শুধু সে নিজেই বোঝে, ভালোবাসা হারানোর চেয়েও কঠিন হচ্ছে ভালোবাসা অন্য কাউকে ভাগ করে দেখতে শেখা।
এইভাবে ড্রয়িং রুমের প্রশংসাময় আবহে নাজনীন হারিয়ে যায় নিজস্ব চুপচাপ যুদ্ধের ভেতর। ড্রয়িং রুমের সেই প্রশংসার স্রোত শেষে একে একে মুরব্বীরা উঠে যেতে লাগলেন। কেউ নিজের ঘরে, কেউ ছাদে রাতের গল্পে, কেউ আবার বারান্দায় হাঁটতে। কায়নাত সবাইকে একে একে বিদায় জানাল, মাথা নিচু করে সালাম করল। আর মামিমা যাওয়ার আগে আবারও বললেন, বৌমা, তুই আসছিস আমাদের ঘরে আশীর্বাদ নিয়া। আল্লাহ তোদের ভালো রাখুক, সুখী বানাক। কায়নাত বিনীত হাসে, কিন্তু তার দৃষ্টির আড়ালেই তখন নাজনীন ধীরে ধীরে হাঁটছে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য। চোখে জল নেই, কিন্তু চোখের নিচে কালচে ছাপ, আর চোখের পেছনে একরাশ ব্যথা। দরজার কাছে দাঁড়িয়ে থাকা অর্ণ তখনও ঠায় দাঁড়িয়ে, চোখে অদ্ভুত এক নির্লিপ্ততা, যেন সব দেখেও কিছুই দেখা হয়নি। কায়নাত দাঁড়িয়ে পড়ে মাঝখানে, হাতে তখনও খালি কাপের ট্রে। তার চোখ চলে যায় অর্ণর দিকে। সে বুঝতে পারে, এই ঘরে কিছু একটার অস্তিত্ব রয়েছে যা বলা হয়নি, দেখা হয়নি। কায়নাত ধীরে পা টিপে টিপে এগিয়ে যায় ভেতরের দিকে। অর্ণ সেই চিরচেনা ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, চুপচাপ, গম্ভীর। মাথা নিচু করে চোখ বুজে ফেলে। হয়তো এক মুহূর্ত, হয়তো এক দমবন্ধ সময়। তার মনেও কি কিছু কাঁপে? হয়তো, কিন্তু মুখে কিছু আসে না। এই অর্ণ চৌধুরী কখনো মুখে কিছু বলে না। সে ভালোবাসলেও মুখে বলে না। সে ব্যথা পেলেও সেটা প্রকাশ করে না। শুধু নীরব চাহনি দিয়ে সে নিজেকে আড়াল করে রাখে। আর সেই রাত, ড্রয়িং রুমের ম্লান আলোতে, কেউ একজন চুপচাপ চলে যায়, অভিমানে, হারিয়ে যাওয়া ভালোবাসা বুকে নিয়ে। কায়নাতের নাজনীন ভাই, যে উজাড় করে ভালোবেসেও নিজের ভালোবাসাকে পায়নি। পায়নি তার রাগিনী রানীকে, শুধু পেয়েছে এক বুক যন্ত্রণা, যেটা দিনের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। রাত তখন বেশ হয়েছে। বিয়ে বাড়ি বলে সন্ধ্যা সন্ধ্যা ভাব। নিধির ঘরে অনেক মানুষ। খানিকক্ষণ আগে মাহি এসে জানিয়েছে প্রেম তাকে ছাদে ডাকছে। অনেক ভাবনা চিন্তা করার পর নিধি ঘর থেকে বের হল। এভাবে আর কতক্ষণ এড়িয়ে যাবে? আদৌ এটা সম্ভব? সে গুটি গুটি পায়ে ছাদে আসতেই দেখতে পেল প্রেম ছাদে একা গুনগুন করছে। সে ধীর পায়ে এগিয়ে গেল। প্রেম পিছু ফিরে নিধিকে দেখতেই ঠান্ডা ও চাপা কণ্ঠে বলল, মেয়ে মানুষ বড্ড ছলনাময়ী। কি বলার জন্য ডেকেছেন সেটা বলুন। এই রাত্রি বেলা আমাদের একসাথে কেউ দেখলে সমস্যা হবে। তুই আমাকে এড়িয়ে চলছিস কেন? এড়িয়ে কোথায় চলছি? আমি তো আগের মতোই আছি। প্রেমের কণ্ঠ শক্ত হল। সমস্যা কি তোর বলবি? সেদিনের জন্য আর কতবার ক্ষমা চাইতে হবে? নিধি প্রেমের আনন পানে তাকিয়ে মৃদু হেসে বলে, ডাক্তার বাবু, আমার কাছে ক্ষমা চাওয়ার তো কিছু নেই। আপনার উপর আমার রাগ অভিমান কখনোই ছিল না, তাহলে কেন ক্ষমা চাচ্ছেন? আমি করেছি কি বলবি? কেন আমাকে দেখেও না দেখার ভান করছিস? আপনার পুড়ছে কেন ডাক্তার বাবু? প্রেম দুপা এগিয়ে এলো, উদাস কণ্ঠে ফিসফিস করে বলল, আগুন জ্বালিয়ে মেরে ফেলছিস আমায়। এই আগুনের তাপ আর সহ্য হচ্ছে না আমার। হয় একেবারে শেষ করে দে, না হলে আগুন নিভিয়ে শীতলতায় ভরিয়ে দে। নিধির অভিমানী চোখ ভরে এলো। হিয়ার বলা কথাগুলো বারে বারে স্মরণ হতেই বুকের ভেতরটা যন্ত্রণায় ছারখার হয়ে যায়। নিধি পিছু ঘুরল, চোখের পানি লুকিয়ে ধরা গলায় বলল, আমাকে আর ডাকবেন না ডাক্তার বাবু। আমি বিরক্তবোধ করি এতে। নিধি চলে গেছে বেশ খানিকক্ষণ আগে। প্রেম স্থির হয়ে দাঁড়িয়ে আছে ছাদের এক কোণায়। দৃষ্টি আকাশ পানে। এই মেয়েকে কি করে বুঝাবে মনের কোণায় জমিয়ে রাখা অনুভূতিগুলো? এত পালাই পালাই করলে সে ধরবে কি করে? এলিপসেস। ঘরে নীরবতা। ঘড়ির কাঁটা এগিয়ে গেছে রাত 12টা ছুঁই ছুঁই। কায়নাত কিছুক্ষণ আগে গোসল করে এসেছে, গরমে যেন ঘাম শুকায় না। গায়ে অর্ণর দেওয়া সাদা পাতলা কুর্তি, চুল ভেজা, জল ধীরে ধীরে কাঁধ বেয়ে জামায় গড়িয়ে পড়ে। সেই ভেজা জামা গায়ের সাথে মিশে গিয়েছে। কায়নাত নিজেও বুঝতে পারছে। সে নিজেকে সামলে চলার চেষ্টা করছে। অর্ণ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ঠোঁটে চেপে গম্ভীর চোখে তাকিয়ে আছে অন্ধকার আকাশের দিকে। ওর চোখ কিছুটা ক্লান্ত, কিছুটা গভীর চিন্তায় ডুবে। কিন্তু কায়নাতের উপস্থিতি, তার গাম্ভীর্যের ফাঁকে ফাঁকে নড়াচড়া জাগায়। কায়নাত ভেজা জামা ছড়াতে বারান্দায় আসে। হাতভর্তি জামা। চোখ নিচু করে ধীরে ধীরে দাঁড়িয়ে জামা ছড়াতে শুরু করে। অর্ণ ধীরে চোখ ঘুরিয়ে তাকায়। কায়নাতের ভেজা চুল, শরীরের সাথে লেগে থাকা সেই পাতলা সাদা জামা তাকে অন্যমাত্রার নির্বতায় ডুবিয়ে রাখে। কেমন অদ্ভুত সেই দৃষ্টি। অর্ণ ঠোঁটে ধরা সিগারেট হঠাৎ আঙুল দিয়ে নামিয়ে ফেলে। কায়নাত অবাক হয়ে তাকায়, চোখে মুখে বিস্ময়। আবার ঠোঁট পুড়িয়ে দিবে কি? অর্ণ ধীরে কাছে আসে।
একদম সামনে দাঁড়ায়। কায়নাতের চোখ কাঁপে, ঠোঁট শুকিয়ে আসে। অর্ণ গভীর গলায়, নিচু স্বরে বলে, তুমি জানো না, এই নীরবতা কি করে আমাকে ভেঙে ফেলে। তুমি আমাকে ভীষণ জ্বালাও। এক মুহূর্ত দেরি না করে, অর্ণ হঠাৎ কায়নাতের ঠোঁটে গভীর চুমু বসিয়ে দেয়। নীরব রাত, শুধুই দুজনের নিঃশ্বাস চলাফেরা করছে। কায়নাত প্রথমে হতভম্ব, কিন্তু অর্ণর স্পর্শে সে চোখ বন্ধ করে ফেলে, ঠোঁট কেঁপে উঠে। অর্ণর এক হাতের মুঠোয় কায়নাতের ছোট্ট বদন, আরেক হাত ধীরে কায়নাতের পিঠে ঠেকে যায়, অবচেতনেই। মেয়েটার রুহু যায় যায় অবস্থা। অর্ণ কায়নাতকে ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমায় দোষ দিও না মেয়ে। দোষ তোমার, এই রাতের, তোমার ভেজা চুলের আর আমার ঠোঁটের।